এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে তার নিজের নাম হয়তো শেখ হাসিনা, তত তার মায়ের নামে অথবা তার পিতার নামে সবকিছু মিলে তারা আমরা মানে আমরা আর মামুরা ছাড়া দেশে আর কোনো ভদ্রলোক। এই যে একটা অবস্থা, এটা হচ্ছে ফ্যাসিবাদের নগ্ন বহিঃপ্রকাশ। এগুলো হচ্ছে ফ্যাসিবাদী মেন্টালিটি। এগুলো হচ্ছে মানুষ, যে কোনো মানুষ যখন তার ইয়ে হারায়, ক্ষমতা হারায়, তখন তার সে তখন জাস্ট প্রলাপ বকতে থাকে। এর এক ধরনের প্রলাপ বকা আর কি। এখানে ইংরেজিতে একটা কথা আছে, দিস ইজ দ্য লাস্ট ফ্লিকার অফ ল্যাম্প বিফোর অন্যায়ের, প্রতিটি লুটপাটের, প্রতিটি নির্যাতনের, প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের এবং সর্বোপরি গণহত্যার দায়ে শেখ হাসিনাকে আমরা যদি উনার চরিত্রকে আমরা যদি দেখে, আপনি বরাবরের মতো যদি দেখেন, উনি শেখ হাসিনা একটা পুরো আবহাওয়া যে অবয়বে বড় হয়েছে, একটা ফেসিবাদী অবয়বে উনি কিন্তু বড় হয়েছেন। উনার শুরু থেকেই উনি যখন শেখ মুজিবুর রহমানের কন্যা ছিলেন, ওই সময়ও আওয়ামী লীগ তথা পূর্ব বাংলার নেতৃত্বে ছিল, বেসিক্যালি নেতৃত্ব দান করতো আওয়ামী লীগ, এবং প্রিডমিনেন্টলি আওয়ামী লীগ মনে করতো যে বাংলাদেশ বোধহয় পূর্ব বাংলা, তৎকালীন পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ যে ওদেরই দেশ, ওরা যে কোনো মুহূর্তে ওইটাকে তাদের নিয়ন্ত্রণে নিবে। এই অন্য কোনো দলকে, শেখ মুজিবুর আমলে অন্য কোনো দলকে তারা পাত্তা দিত না। এই যে আপনি যদি দেখেন ৭০ নির্বাচনের আগ থেকে ৫০-এর দশকের পর থেকে মূলত এখানে এই দেশে মুসলিম লীগ ছিল, কিন্তু মুসলিম লীগ খুব মার্জিনালাইজড, ছোট হয়ে আসছিল। মুসলিম লীগের জনগণের উপরে জনগণের তেমন কোনো প্রভুত্ব ছিল না। ফলশ্রুতিতে আওয়ামী লীগ যেহেতু পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলতো, শুধু এখানে ব্যাপক এটা জনপ্রিয় ছিল, ৬ দফা আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ওই সুবাদে আওয়ামী লীগ এটা জনপ্রিয় দলে আবির্ভূত হয়, এবং আওয়ামী লীগ পূর্ব বাংলাকে মনে করতো, মানুষ অনেক মনে করা হতো যে আওয়ামী লীগের নেতৃত্বে পূর্ব বাংলা স্বাধীনতা অর্জন করবে। সেই সুবাদে শেখ মুজিবুর রহমানকে মনে করা হতো যে মুকুটহীন সম্রাট। ওই মুকুটহীন সম্রাটের কন্যা ছিলেন তিনি ওই সময় থেকে, যে সবকিছুই যে সম্রাট, আমার বাপই তো সম্রাট, আমার দেশ, এই দেশ স্বাধীন হলে আমার বাপের নেতৃত্বে হবে, আবার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই যে এক ধরনের অতি পাওয়া, যে অতিরিক্ত পাওয়া, যা নিজে উনি যা যোগ্য না, যা পাওয়ার তার চেয়ে অতিরিক্ত উনি বরাবরই পেয়েছেন। এরপরে ৭০-এর নির্বাচনের পরে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ, এবং মুকুটহীন সম্রাট ছিল শেখ মুজিবুর রহমান, এবং ওই সেই সুবাদে আবার যে এই বাংলাদেশকে তারা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করবে শেখ মুজিবের নেতৃত্বে, শেখ মুজিবের কন্যা মানি এটা একটা বিশাল একটা ব্যাপার। এবং এখানে একটা ব্যক্তির, এটা আমি পলিটিক্যাল সায়েন্সের ভাষা বলা হয়, এটা ট্রেডিশনাল সোসাইটি, যেসব সমাজে সনাতন সমাজ, আমার বাংলাদেশও একটা সনাতন সমাজের রাষ্ট্র, এই সনাতন সমাজ যেখানে প্রিডমিনেন্ট, সেখানে হয় কি, সেখানে পার্সোনালিস্টিক এক ধরনের ইমেজ গড়ে উঠে, একটা ব্যক্তিগত একটা ইমেজ, পার্সোনাল ব্যক্তি কেন্দ্রিক একটা ইমেজ গড়ে, এটা ট্রেডিশনাল সোসাইটিতে। আর মডার্ন সোসাইটিতে আপনি পাশ্চাত্যের অন্যান্য গণতান্ত্রিক সমাজে ওই যে এটা 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 অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড। আপনি একটা মানুষের অর্জন কি, তার অ্যাচিভমেন্ট কি, কোয়ালিটির উপর নির্ভর করে তার অর্জন, কোয়ালিটির উপর নির্ভর করবে তার অ্যাচিভমেন্ট, তার পরিচিতি, সবকিছু। সুতরাং এই বাংলাদেশের মতো একটা সনাতন সমাজে যেটা এটা অ্যাসক্রিপশন বলে, অ্যাসক্রিপ্টিভ ওরিয়েন্টেড, যে এটা অ্যাসক্রিপশন, এটা হলো বাবা নেতা আমিও নেতা, বাবা নেতা আমি বাবা, বাবা যেহেতু নেতা আমি খুব পাওয়ারফুল। এই যে অ্যাসক্রিপটিভ একটা সমাজ ট্রেডিশনাল সোসাইটিতে, এই যে এই ধরনের অ্যাসক্রিপটিভ ভ্যালুজ নিয়ে যারা বড় হয়, যেসব সমাজে নেতাত্রীরা বড় হয়, তারা নিজেকে কমন নয়, একটা ডিক্টেটরিয়াল মেন্টালিটি তাদের গড়ে উঠে, একটা ফেসিবাদী একটা চরিত্র তাদের গড়ে উঠে। এবং সেটা শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতাসীন ছিলেন, আপনি দেখেছেন একদলীয় স্বৈরশাসন বাকশালের মাধ্যমে সবকিছু সমস্ত পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছেন, রাজনৈতিক দল বন্ধ করে দিয়েছে, বলা হয়েছে এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, যে উনি বাংলা সবকিছু, মানে এক নেতার একটা দেশ একটা, যে বাংলাদেশ উনারই।
এরপরে যখন পরবর্তীকালে উনি যখন ক্ষমতায় আসছেন গত স্পেশালি ২০০৯ সাল থেকে যে উনি এসে ক্ষমতায় যে ক্ষমতাকে সুসংহত করবার জন্য ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করবার জন্য প্রথম যে কাজটি উনি করলেন, উনি প্রথম কাজটি করলেন যে বাংলাদেশে দীর্ঘদিনের আমাদের একটা আ প্র্যাকটিস ছিল। ৩ টা নির্বাচন হয়েছে একটা কেয়ারটেকার নির্বাচনের মাধ্যমে। এটা একটা অত্যন্ত সুনাম অর্জন করেছিল এই পদ্ধতিটি। সবার কাছে দেশে বিদেশে সবার কাছে মোর অর লেস 90 95 95% অ্যাকসেপ্টেবল ছিল। 5% আপনি যদি নাও বলেন। যে 95% অ্যাকসেপ্টেবিলিটি ছিল ওই সিস্টেমটার। তো উনি দেখলেন যে এই সিস্টেম যদি চালু থাকে তো অন্য যেকোনো দল ক্ষমতায় আসতে পারে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় পাওয়ার ট্রান্সফার হতে পারে। পাওয়ার যাতে ট্রান্সফার হতে না পারে এইজন্য উনি কি করলেন ওই ব্যবস্থাটা উনি বাতিল করে দিলেন। বাতিল করে একদলীয় স্বৈরশাসন কায়েম করলেন এবং পরবর্তীকালে ৩ টা নির্বাচন হলো ওখানে অন্য কোনো দল নির্বাচন করেন। একবার নির্বাচন করেছিল সবকিছু একবার তো ১৫৪ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। পরবর্তীকালে রাতে হয়েছে ভোট। এরপরে হলো আমিডামি নির্বাচন। সবকিছু মিলে এটা এই উদ্দেশ্যটা ছিল কি? উদ্দেশ্যটা ছিল কেয়ারটেকার সরকারের বাতিলের প্রধান উদ্দেশ্য হলো এখানে ফ্যাসিবাদ কায়েম করা। এরপর ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার পরে যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোকে বাকশালাইজ করে ফেলছে। এটা হলো বাকশালাইজ করা। একদম দলীয়করণ বলতে গেলে টোটাল শতভাগ বাকশালায়। যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে ইভেন বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেসব লোক কখনো শিক্ষক হতে পারতো না, শিক্ষক উপযুক্ত না, তাদেরকে শিক্ষক বা দলীয় কর্মচারীদেরকে দলীয় কর্মীদেরকে শিক্ষক বানিয়ে দিয়েছে। সিভিল সার্ভিসে দেখেন আপনি পাবলিক সার্ভিস কমিশন সমস্ত প্রশ্নপত্র পাস করে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে ওখানে ঢুকিয়েছে। পুলিশ সার্ভিসে দেখেন, মিলিটারিতে দেখেন, আর্মিতে দেখেন, সব কিছুতে এবং এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে তার নিজের নাম হয়তো শেখ হাসিনা তত তার মায়ের নামে অথবা তার পিতার নামে সবকিছু মিলে তারা আমরা আর মামুরা ছাড়া দেশে আর কোনো ভদ্রলোক। এই যে একটা অবস্থা এটা হচ্ছে ফ্যাসিবাদের নগ্ন বহিঃপ্রকাশ। ফলশ্রুতিতে উনি তো গণ আন্দোলনের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু ওনার ফ্যাসিবাদী মেন্টালিটির এখনো পতন হয়নি। এখনো উনি মনে করছে যে আমি আমি শেখ হাসিনা, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি আপাতত হয়তো এখানে আছি আবার উড়ে গিয়ে কখনো টুস করে চলে আসবে, কখনো উড়ে গিয়ে চলে আসবে, এসে আবার এক পাশের উত্তর প্রতিশোধ দিবে ইত্যাদি, ইত্যাদি। এগুলো হচ্ছে ফ্যাসিবাদী মেন্টালিটি। এগুলো হচ্ছে যেকোনো মানুষ যখন তার ইয়ে হারায়, ক্ষমতা হারায়, তখন তার সে তখন জাস্ট প্রলাপ বকতে থাকে। এর এক ধরনের প্রলাপ বকা আরকি। এখানে ইংরেজিতে একটা কথা আছে, "দিস ইস দ্য লাস্ট ফ্লিকার অফ ল্যাম্প বিফোর এক্সটিংশন" অর্থাৎ বাতি নিভে যাওয়ার আগে নাকি একবার ধপ করে জ্বলে ওঠে। যেকোনো বাতি নিভে যাওয়ার আগে এই যে আওয়ামী লীগের অবস্থা হচ্ছে একই অবস্থা। উনি কখন আসবেন জনগণ যদি উনি যেভাবে উনার বোঝা উচিত যে উনি পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে। কিভাবে? গণ আন্দোলনের মুখে। গণ আন্দোলন কেন হলো? উনি গণহত্যা করেছেন। সুতরাং এদেশে যদি উনাকে আসতে হয়, উনাকে আসতে উনার দলকে আমি চাই না যে উনার দল বাতিল হয়ে যাক। কিন্তু বিষয়টা হচ্ছে উনি একটি গণতান্ত্রিক সমাজে, সভ্য সমাজে মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যার বিচার করতে হবে। ১ গণহত্যার বিচারে উনার যে যা হবে তাকে ওটাকে উনাকে দেশে এনেই বিচার আমি আমি মনে করি যে উনি দেশে আসুক, দেশে এসে বিচারকে উনি কোর্টকে ট্রায়াল ফেস করুক। ট্রায়াল ফেস করে এরপরে যদি উনি যোগ্য হয় নির্বাচন করবার অথবা আবার ক্ষমতায় আসার আমাদের কোনো আপত্তি নেই। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া তো সেটাই হবে, সেটাই হওয়া উচিত। তবে প্রত্যেকটি অপরাধের বিচার করা উচিত। একইভাবে যে ফ্যাসিস্ট ২০০৯ সাল থেকে এ পর্যন্ত যে ফ্যাসিস্ট সিস্টেম উনি চালু করেছেন, প্রতিষ্ঠা করেছেন। যেমন ইউপি ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে শুরু করে ২০০৯ থেকে যতগুলো ইউপি নির্বাচন হয়েছে, উপজেলা নির্বাচন হয়েছে, জেলা পরিষদের নির্বাচন হয়েছে এবং জাতীয় নির্বাচন সবাইকে আমি মনে করি এদের সবাই রাষ্ট্রের রাষ্ট্রের সম্পদ লুটপাট করে কোটি কোটি টাকা একদম গ্রাম থেকে শুরু করে উপর পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ লোপাট করেছে। এরা কেউ নির্বাচিত না। এরা জোর জবরদস্তি করে মানুষের ভোট কেড়ে নিয়ে নির্বাচিত হয়েছে। তো এদের সবাইকে যদি আইনের আওতায় নিয়ে আসা হয় তাহলে আওয়ামী লীগ যদি এরপরে যদি আইনের আওতায় ওদের যদি শাস্তি পেয়ে যদি আওয়ামী লীগ টিকে থাকে
তাইলে ওরা টিকে থাকবে। তারা নির্বাচন করবে। আবার যদি ক্ষমতায় আসতে জনগণ ভোট দিলে আসবে। কিন্তু তার আগে প্রতিটি অন্যায়ের, প্রতিটি লুটপাটের, প্রতিটি নির্যাতনের, প্রতিটি মানবাধিকার লঙ্ঘনের এবং সর্বোপরি গণহত্যার দায়ে উনাদের বিচার হতে